খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে, আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। আর সঙ্গে আছি আমি শরীফ রওশন। শুরুতেই এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। এক যুগেরও বেশি সময় পর ভারত সফরে এসেছেন লিওনেল মেসি। মধ্যরাতে কলকাতার বিমানবন্দরে পৌঁছানোর পর উষ্ণ অভ্যর্থনা। গোট ইন্ডিয়া ট্যুরে মেসির সঙ্গী হিসেবে এসেছেন দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল। সকাল থেকে ব্যস্ত হয়ে পড়েন LM10 নিজের 70 ফুট উচ্চতার ভাস্কর্যের উদ্বোধন করেন আর্জেন্টাইন এই মহাতারকা। সন্ধ্যায় যুব ভারতী স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচে অংশ নেবেন বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। মালিকানা পরিবর্তনের সঙ্গে সঙ্গে আসন্ন বিপিএলে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য ঢাকা ক্যাপিটালসের। গত আসরে মাঠের খেলায় আশানুরূপ না করতে পারলেও এবারে বিপিএলের সাফল্য পেতে এরই মধ্যে পরিকল্পনা শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সরাসরি চুক্তিতে দলে ফিরিয়েও আসলে শুরুতে অ্যালেক্স হেলসকে না পাওয়ায় শঙ্কা রয়েছে ম্যানেজমেন্টের। একই অবস্থা আফগান তারকা ক্রিকেটার গুরবাজকে নিয়েও। দর্শক, একটি টুর্নামেন্ট শেষ হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা হকি দল কেন যেন অচেনা কোনো এক কারণে হারিয়ে যায় পুরো হকির যে উন্মাদনা। তবে কেন সেটা আজ নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন হকি খেলোয়াড় রাকিবুল হাসান রকি। রকি, খুব ভালো একটা আসর শেষ করেছেন জুনিয়র হকি বিশ্বকাপ। প্রথমবার অংশগ্রহণ করেই প্রত্যাশাটা ছিল নিশ্চয়ই অনেক বেশি। আপনারা বলছিলেন যাওয়ার আগে যে কোয়ার্টার ফাইনাল অন্তত আপনারা ক্লিক করতে চান, তবে সেটাও হয়নি। 17তম হয়ে চ্যালেঞ্জার্স ট্রফি হয়েছে। আমরা দেখেছি যে আমাদের আমিরুল 5 বার হ্যাট্রিক করেছে, আপনি 4টা গোল করেছেন। এই যে একটা ভালো একটা জমজমান আসর শেষ করেছেন, সেই আসরের পর কি হকি দলে যে উন্মাদনা দেশের ভক্তদের সমর্থকদের, সেটা কি আপনারা ফিল করেছেন? জি, আসসালামু আলাইকুম। বলতে গেলে যে আমরা টার্গেট নিয়ে গেছিলাম, আমরা অন্তত কোয়ার্টার ফাইনাল খেলবো, যেহেতু ওয়ার্ল্ড কাপ আমাদের অনেক কিছু স্বপ্ন ছিল। বাট আনফর্চুনেটলি হয়তো আবার লেস অফ এক্সপিরিয়েন্সে হয় নাই আমাদের। বাট আলহামদুলিল্লাহ যেটা হয়েছে 17 নম্বর আমরা ট্রফি নিয়ে আসছি। বাট ওইভাবে বলতে গেলে উন্মাদনাটা হয় না বাংলাদেশে। আমি পার্সোনালি বলবো যে যেভাবে আমরা চাইছি বা আমরা মনে করছি যে হবে, বাট ওইভাবে উন্মাদনাটা হয় না বাংলাদেশে। আগে কিন্তু বাংলাদেশ হকি দলকে নিয়ে যে উন্মাদনা ছিল, ক্রিকেটের থেকেও কিন্তু বেশি মাঠে আমরা দর্শক দেখতাম। তবে এই যে দিনের প্রেক্ষাপটে, সময়ের প্রেক্ষাপটে যে হারিয়ে যাওয়া, এইটার মানে পেছনে নিশ্চয়ই যারা ফেডারেশনে বসেন, যারা দায়িত্বপ্রাপ্ত আসেন, তাদের নিশ্চয়ই আসলে দায়িত্ব নেওয়ার সময় বা সময় সুযোগ সবসময় ছিল। সেই জায়গাটাতে কি মনে করেন কিনা যারা আসলে বারংবার দায়িত্ব নিয়ে আসলে অবহেলা করেন, তাদের আরো একটু বেশি জোরদার হওয়া দরকার, আরো একটু বেশি সিরিয়াস হওয়া দরকার এই জায়গাটাতে এসে? জি, এটা আমি পার্সোনালি মনে করি যে হকি খেলাটা যেহেতু ফেডারেশনের দায়িত্বের উপরে পড়ে, তো ফেডারেশনের দায়িত্ব এমন একটা কাজ করা উচিত, একটা পরিকল্পনা ধারাবাহিকতা করে আগানো উচিত, যে জিনিসটা আমাদের প্লেয়ারদের জন্য, ইভেন কি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কাজে লাগবে। জিনিসটা হচ্ছে রাজনীতি আর খেলা দুইটা একসাথে করলে হয় না জিনিসটা। তো আমাদের দেশে প্রায় জিনিসটা একটু সিমিলার হয়ে যায়, যে রাজনীতি আর খেলা এক জায়গায় এক মাঠেই হয়। তো এই জিনিসটার জন্য আমরা পিছিয়ে পড়ি সব জায়গা থেকে। রাজনীতির প্রেক্ষাপটে খেলা পিছিয়ে যায়, এটা আসলে মনে হয় বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশে হয়তো বা সম্ভব। এটা আমরা দেখে থাকি বিশ্বে। আপনারা এবার জুনিয়র হকি বিশ্বকাপে ইউরোপের শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলেছেন, সেই খেলার অভিজ্ঞতা একটু শুনতে চাই। সেটা আসলে পরিকল্পনার দিক দিয়ে কতটুকু আপনারা এগিয়েছিলেন? জি, আমরা আলহামদুলিল্লাহ ভালো। আমরা যেটা আশা করছিলাম বা বাংলাদেশের মানুষরা যেটা আশা করছিল, আমাদের যে গ্রুপটা ছিল ওই গ্রুপটা অনেক হার্ড গ্রুপ ছিল। যেহেতু আপনি দেখেন অস্ট্রেলিয়া, ফ্রান্স গতবারে ফাইনালিস্ট ফ্রান্স, অ্যান্ড অস্ট্রেলিয়া এর আগের বারে ফাইনালিস্ট ছিল। তো আমাদের গ্রুপটা অনেক হার্ড ছিল আমরা বলবো। বাট আমরা চেষ্টা করছি সর্বোচ্চটা দিয়ে, যে জিনিসটা আমাদের কোচ টেকনিক্স যেটা শিখেছে আমাদের, যে কাজ নিয়ে ইম্পর্টেন্ট দিছে, যেমন ডিফেন্স, আমরা ডিফেন্স ভালো করতে পারছি, দেখে রেজাল্টটা ভালো আসছে আমাদের।
ফ্রান্সের সাথে আপনারা ৩-২, তারপরে দক্ষিণ কোরিয়া, তারপরে অস্ট্রেলিয়ার সাথে আপনারা ৩-২ ব্যবধানে, অস্ট্রেলিয়ার সাথে 5-2 5-3 ছিল। 5-3, তারপরে হচ্ছে 3-2 ফ্রান্সের সাথে, তারপরে 3-3 ছিল দক্ষিণ কোরিয়া। তারপরে আপনারা আবার ওমানের সাথে যখন গ্রুপ পর্বের পরে আবার খেললেন, তখন আপনারা জিতেছেন 13-0 গোলে এবং অস্ট্রিয়াকেও আপনারা হারিয়েছেন। এই যে শুরুটা মানে ভালো হয়নি, তবে শেষটা ভালো হয়েছিল। এই জায়গায় আসলে পরিকল্পনা কি কোনো পরিবর্তন এসেছিল কিনা কোচের? জি অবশ্যই, কারণ আমরা যখন লাস্ট কোরিয়ার ম্যাচটা ড্র করি তখন আমরা 3 গোলে পিছিয়ে ছিলাম হাফ টাইম আর প্রথমার্ধে। তো পরের বার কোচ আমাদের বলে যে আমরা কি খেলতেছি আমরা নিজেরা বুঝতেছেন, আমাদের খেলাটা যেটা ছিল ওটা হচ্ছিল না। তো হাফ টাইমের পর আমরা সবাই আবার ডিসকাস করলাম, টিম মিটিং হলো, আর হাফ টাইমে একটু সময় পাওয়া যায় আমাদের অল্প। তো ওই সময় কোচ বলছিল যে দেখো তোমরা খেলতে আসছো, তোমরা প্রুভ করছো তোমরা ভালো প্লেয়ার, তো এখনও খেলা শেষ হয় নাই তোমাদের, তোমরা খেলাটা মাথাটা খেলার মধ্যেই রাখো। তো আমাদের চিন্তা ছিল একটা কি, আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে আসি, প্রথমবার বাংলাদেশে কিছু একটা নিয়ে যেতে হবে, আমাদের অন্তত নিজের সম্মানটাও নিজে বাঁচাতে হবে। তো আমরা ওই চিন্তা করে নামছি। কপাল ভালো, আমিরুলকে আমি ধন্যবাদ দিব, কারণ আমিরুল অনেক ভালো খেলছে, এই পুরো টুর্নামেন্টটাই ভালো খেলছে। 6 ম্যাচে ওয়ার্ল্ড কাপের মতো একটা স্টেজে 6 ম্যাচে 5টা হ্যাটট্রিক, এটা অসাধারণ, এটা ধারণা করা যায় না, কল্পনাই করা যায় না। আপনি দেখতে পারবেন আমি মনে করি ওয়ার্ল্ড কাপে এই রেকর্ড নাই এটা, যে 6 ম্যাচে 5টা হ্যাটট্রিক। তো আমিরুল ওই ম্যাচেও হ্যাটট্রিক মারে, কোরিয়ার সাথে ম্যাচে হ্যাটট্রিক মারে। তারপর আমাদের যখন ফ্রান্সের সাথে ম্যাচ শেষ হলো 2-3 গোলে আমরা হারলাম, তো আমরা অনেক কষ্ট পাইছি, কারণ ম্যাচটা আমরা জিততে পারতাম। যদি আরেকটু আমাদের এক্সপিরিয়েন্স থাকতো বা আমাদের একটু প্র্যাকটিস ম্যাচ খেলা হইতো দেশের বাইরে, বা আমরা একটু ভালো পর্যায়ে খেলতে পারতাম, তাহলে হয়তো বা আমাদের ম্যাচটা আমরা ফ্রান্সে জিততে পারতাম, কিছু একটা হইতে পারতো বাংলাদেশের জন্য, নতুন ইতিহাস আবার। কিন্তু হয় না। এই পরিকল্পনার কথা নিশ্চয়ই শুনবো, আসলে আপনাদের আক্ষেপের কথাও শুনবো, তবে এখানে আপনাকে একটু থামাতে হচ্ছে। জি দর্শক দেখছেন এখন মাঠে। রকি ভাই, কথা হচ্ছিল যে আপনারা ইউরোপের দলগুলোর সাথে আসলে আগে আপনাদের খেলার অভিজ্ঞতা নেই দেখে আসলে ফাইট দেওয়ার পর আপনারা লক্ষ্য পূরণ করতে পারেননি। এই যে আপনার একটা ইন্টারভিউতে আমি পড়ছিলাম যে ফিল্ড গোল আপনারা করতে পারছিলেন না, কোচের একটা পরিবর্তন এসেছে পরিকল্পনায়, সেখানে যে পিসি নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেই জায়গায় আসলে ফিল্ড গোলে আমাদের যে দক্ষতা বাড়ানোর যে বিষয়টা, সেটা কি আসলে মাঠের প্র্যাকটিসের কারণে নাকি ম্যাচের কারণে নাকি অন্য কোনো কৌশলগত সমস্যার কারণে আমরা পারিনি? জি, আমি বলবো এটা হলো প্র্যাকটিস ম্যাচ, কারণ আপনি যত ম্যাচ খেলবেন আপনার যত এক্সপিরিয়েন্স বাড়বে, আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, জিনিসগুলা ক্লিয়ার হবে আপনার কাছে, ছোটো ছোটো টেকনিকগুলো ক্লিয়ার হবে, ডিটেলস আমাদের কোচ কাজ করায়, তো এগুলো ক্লিয়ার হবে। আর ডিটেলসগুলো ক্লিয়ার হলে আপনার সহজেই হকি খেলাটা বুঝতে পারবেন। তো আপনার জন্য ওইখানে ফিল্ড গোল হইতেছে না এই কারণেই যে আমাদের টেকনিকগুলো ডিটেলসে একটু আমাদের প্র্যাকটিস, মানে আমাদের নিজের পার্সোনাল সমস্যা আছে, আমরা অনেক কিছু পিছিয়ে আছি, বাংলাদেশ অনেক কিছু থেকে অনেক কিছু পিছিয়ে আছে। যেমন হকি খেলা বলেন, আমাদের কোচ যখন আমাদের ফিল্ড গোল হচ্ছিল না তখন বললো যে আমাদের পিসি ভালো, আপনারা পিসি ট্রাই করতে পারেন। তো কোচ আমাদের এই প্ল্যান দিয়েছিল, আমরা ওই প্ল্যানই কাজে লাগাইছি। বাট আমরা এখানে পিছিয়ে আছি, যদি প্র্যাকটিস ম্যাচ খেলানো হয় আমাদের, তো আমরা ইনশাল্লাহ আমরা অনেক ভালো করবো, না এটা আমার বিশ্বাস, বাংলাদেশ অনেকদিন ভালো হবে। মানে প্র্যাকটিস ম্যাচ কার দলের বিপক্ষে? আপনারা তো এশিয়ার দলের সাথে খেলেছেন, আপনারা কি ইন্টারন্যাশনালি আসলে অন্য ইউরোপের দলের সাথে খেলতে চান? জি অবশ্যই ইউরোপ, কারণ হকি খেলাটা বেশিরভাগ ইউরোপ কেন্দ্রিক, কারণ ইউরোপরা অনেক বলতে গেলে অনেক উপরে আগে আছে। তো আমি মনে করি ওদের সাথে খেললে আমরা নতুন কিছু শিখতে পারবো। এশিয়ার মধ্যে তো আলহামদুলিল্লাহ আমরা ভালো, মোটামুটি আমরা এটা প্রমাণ করছি, বাট আমাদের দরকার এখন ইউরোপ লেভেলের যে বড় বড় টিম আছে ওদের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলা। রকি ভাই, আরো আলোচনা হবে, তবে এখানে থামাতে হচ্ছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। দর্শক, কথা হচ্ছিল বাংলাদেশের হকি দল নিয়ে, হকি দলের যে আবহাওয়া বা যে পরিবেশটা আসলে কতটুকু নিশ্চিত করতে পেরেছে ফেডারেশন, এ বিষয়ে আজকে আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন রাকিবুল হাসান রকি। কথা হচ্ছিল যে জুনিয়র হকি বিশ্বকাপ থেকে আপনাদের যে পারফরমেন্স, যে ফিল্ড, যে কৌশলটা যেটা আসলে আপনাদের রপ্ত করার কথা ছিল সেটা আপনারা রপ্ত করতে পারছিলেন না, এই জন্য পরিবর্তন এসেছে। এইবারের চলতি বছরে যদি বলি যে আপনারা কয়টা টুর্নামেন্ট খেলেছেন, সেই টুর্নামেন্টটাও আসলে আপনাদের খুব বেশি ছিল না। আপনারা সম্প্রতি একটা প্লে অফ খেলেছেন, প্লে অফের আগে আমরা দেখেছি যে আপনারা বিশ্বকাপ বাছাই পর্বে খেলেছেন, তবে সেখানে একটা সুযোগ ছিল যে পাকিস্তান না খেলার কারণে আপনাদের সেই সুযোগটা এসেছে। আমরা দেখতে চাই আসলে বাংলাদেশ এই দলের সাথে আসলে নতুন কমিটির পরেই তো আসলে তাদের চ্যালেঞ্জটাও বাড়তি ছিল যে তারা আসলে কয়টা ম্যাচ খেলাতে পারবে, কয়টা টুর্নামেন্ট আয়োজন করতে পারবে। যদি একটু সূচিপত্রটা দেখে নেই, যে এইচএফ কাপ দিয়ে আপনারা 2025 সালটা শুরু করেছিলেন, সেটা ইন্দোনেশিয়াতে, এবং হিরো এশিয়া কাপ যেটা একটু আগে কথা হচ্ছিল ভারতে হয়েছিল, যে খুব বেশি বিতর্ক হয়েছিল, যেখানে আপনারা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন, ভালো সাফল্যের পরও এইবার আপনারা নক করতে পারেননি। তারপরে বলছিলাম যে বাংলাদেশ প্লে অফ সিরিজ খেলেছিল বাংলাদেশ ঘরের মাটিতে, সেটা তো আপনারা 2টা ম্যাচ ছিল, সেখানেও আপনারা হেরেছেন, এবং জুনিয়র হকি বিশ্বকাপ একটা মোটামুটি ভালো সাফল্য এসেছে যে ব্যাক টু ব্যাক। এই যে বাংলাদেশ হকি দলের মানে হাওয়া বদল হচ্ছে,
এরপরেও সূচিপত্রে আমি বলছিলাম যে ফেডারেশনের নতুন দায়িত্ব নেওয়ার পর তাদের যে আগ্রহ বা তারা যে চেষ্টাটা করেছে সেই চেষ্টাতে কি আপনারা আসলে সন্তুষ্ট কিনা, বা আরো একটু বেশি ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকা দরকার ছিল কিনা? জি, অবশ্যই আমি মনে করি আরেকটু বেশি ম্যাচ আয়োজন করার দরকার ছিল, কারণ আমাদের প্রিমিয়ার লিগ যেগুলো ফ্র্যাঞ্চাইজি লিগ হয় এগুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর আপনারা দেখবেন যেগুলো প্লেয়ার এবার ওয়ার্ল্ড কাপ খেলতেছে ওইগুলো প্লেয়ার সবাই কিন্তু ফ্র্যাঞ্চাইজি খেলেই আসছে, সবাই ফ্র্যাঞ্চাইজি খেলে আসে। তো ফ্র্যাঞ্চাইজি লিগটা আমাদের অনেক অনেক হেল্প করছে, এবং কি আমি বলবো ফেডারেশনের দোষ এখানে আমি বলবো না নাই, কারণ একটা জিনিস কি আপনার ফেডারেশনে করতে চায় কাজ, কিন্তু আপনার স্পন্সর যেগুলো আছে এই স্পন্সর যদি ফেডারেশন পায় তো আমাদের ফেডারেশনের সাহায্য হয় কাজ করতে। এখন তো টাকা না থাকলে কোনো কিছু করা যায় না। বর্তমানে তো আপনার একটা টিম চালাতে গেলে অনেক টাকা দরকার, একটা ফেডারেশনের অনেক টাকা দরকার, অন্তত একটা স্পন্সর দরকার, পার্মানেন্ট স্পন্সর। আপনি দেখেন বর্তমান অবস্থায় ফুটবল ক্রিকেটে অনেক স্পন্সর আছে, বাট হকিতে অনেক স্পন্সর নেই। বাট হকিতে যদি স্পন্সর আসে তাহলে আমরা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। আমাদের যদি হেল্প করে আমরা অনেক কিছু দিতে পারবো বাংলাদেশকে, আমরা বিশ্বাস করি। আপনি বলছেন যে যারা ফেডারেশনের দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের আসলে কোনো কিছু করার নেই, কিন্তু আমরা দেখেছি যে ফুটবলে যারা দায়িত্ব নিয়ে এসেছেন, বিশেষ করে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিতে তাদের একটা পুরোটাই পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশের ফুটবলে। ক্রিকেটের যে ভক্তরা ছিল তারা শিফট হয়ে গেছে ফুটবলে। উন্মাদনা দেখছি, এই উন্মাদনাটা তৈরি করার পেছনে তো অবশ্যই ফেডারেশনের কর্তাদের মানে অবদান থাকতে হবে, সেটা যে পরিকল্পনাতেই হোক না কেন, কারণ যেহেতু তারা দায়িত্ব নিয়েছে, দায়িত্ব নিয়ে মানে দায়িত্ব নিয়ে কাজ করা, স্পন্সর আনা। এই যে তাদের দীর্ঘদিন 6 মাসের বেশি হয়ে গেছে, প্রায় 1 বছর হতে চললো, এই দায়িত্বতে মনে হয়েছে না যে যারা আসলে যাদের কাঁধে এত বড় গুরু দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কিছুটা খামখেয়ালি আছে? নাহলে স্পন্সর কেন আসবে না? কেন, যেখানে হকি একটা উন্মাদনা তৈরি হয়েছিল বাংলাদেশে এবং আপনারা ব্যাক টু ব্যাক টুর্নামেন্ট জিতছেন, সেই জায়গায় কেন এত খামখেয়ালিপনা? জি, এটা যদি আমি বলবো এটা যদি লং টাইম একটা পরিকল্পনা হইতো, ওদের কাছে যদি দায়িত্ব থাকতো তারা ওরা করতে পারতো। এখন যে ফেডারেশনে কর্মকর্তা, আমি বলবো এটা একটু ত্রুটি থাকতেই পারে, কারণ নতুন একবারে আসার পর একবার সব কিছু করা যায় না। তো আমি তো আর ফেডারেশন ইন্টারনাল এই জায়গায় যদি খেলোয়াড়ের সংখ্যা মানে বেশি থাকতো, ফেডারেশনে যারা আছেন এই অ্যাডহক কমিটিতে, ওই জায়গাটা আরো একটু বেশি। হ্যাঁ, এটা হেল্প হইতো, কারণ একটা প্লেয়ারের কষ্টটা বুঝে, যে একটা প্লেয়ারের নিডসটা বুঝে, তো এটা আরো হেল্প হইতো আমাদের জন্য হয়তো বা। মানে সেই জায়গায় আপনারা ফেডারেশন কর্তাদের সাথে কথা বলেছেন কিনা, বা এনএসসির সাথে তো আসলে সবাই অনেক আসেন যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তাদেরকে আপনারা মানে আপনারা খেলোয়াড়রা কোনো চিঠি দিয়েছেন কিনা? না, আমাদের এদিক থেকে চিঠি দেয় না, কারণ আমরা একটা জিনিস ছিলাম কি এবছর পুরোটাই আমাদের ফোকাস ছিল ওয়ার্ল্ড কাপ নিয়ে, ওয়ার্ল্ড কাপ জুড়ে ফোকাস ছিল। তো আমরা এইসব নিয়ে কোনো কিছু মাথা ঘামাই নাই বা এইসবে কোনো কিছু আমরা ঝরাই নাই, কারণ আমরা কথা হচ্ছে আমরা যদি ফেডারেশনের কমিটিও না আসতো আমরা এনএসসিতে যেতাম, আমরা বলতাম ওনাদের যে আমাদের প্র্যাকটিস করান, আমরা ক্যাম্প করতে চাই। দর্শক দেখছেন এখন মাঠে। দর্শক কথা হচ্ছিল যে রাকিব, কথা হচ্ছিল যে সূচিপত্রের যে বিষয়গুলো, তবে বিগত সময়ে বাংলাদেশের যতগুলো ম্যাচ খেলেছে বা যত অর্জন দেখেছে আমরা, সবচেয়ে বেশি অর্জন কিন্তু আপনারা এইচএফ কাপ হকি থেকে এসেছে। আপনারা এশিয়ান কাপ খেলেছেন, এশিয়া কাপ হকি চ্যাম্পিয়ন্স খেলেছেন, দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন খেলেছেন, আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলেছেন। তবে সব জায়গাতে আপনারা ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই জিনিসগুলো আপনারা ক্লিক করেছেন। আমরা যদি একটু দেখতে চাই বিগত সময় আপনাদের বাংলাদেশের কি কি অর্জন রয়েছে। 1978 সাল থেকে বাংলাদেশ এশিয়ান গেমসে আসলে অন্তর্ভুক্ত হয়েছে, এরপর থেকে তারা নিয়মিতই খেলে যাচ্ছে। ষষ্ঠ আমরা দেখছি যে নিয়মিত পারফরমেন্স খুব বেশি ভালো হয়নি, তবে 1978 সালে যেভাবে শুরু করেছিল ষষ্ঠ এশিয়ান কাপ গেমস দিয়ে, সেটা আবার 2018 সালে তারা ষষ্ঠ হয়ে শেষ করেছে। এই যে এশিয়ান গেমস বা এশিয়া কাপ যেটাই বলি না কেন, বা চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই জায়গাতে বাংলাদেশের অর্জনটা আরো একটু বেশি করতে পারতো কিনা, বা পরিকল্পনাতে পরিবর্তন এনে বা কোচ এনে, বিশেষ করে কোচ, নিয়মিত একটা কোচ রেখে ওই জায়গাটাতে আপনাদের আরো একটু বেশি স্ট্রং করা দরকার ছিল কিনা? না, আপনার কিছুক্ষণ আগে যে একটা পরিকল্পনা বলতে জিনিসটা এমন, একটা কোচ ধরেন ফরেন কোচ, একটা ভালো লেভেলের কোচ নিয়ে আসলো বাংলাদেশে, তা 5 বছর ওই কোচটার কাছে যদি একটা টিম দেওয়া হয় বা একটা এজ লেভেলের টিম, ধরেন এই টিমটা 21 টিমটা দিয়ে দিব আমি 5 বছরের জন্য, ওইটা নিয়ে কোচ কাজ করবে। তো ওই কাজ করলে কি হয়, লং টাইম একটা প্রসেসিং কাজ করলে একটা কোচের আন্ডারে থাকলে আমরা সব কিছু জব্দ করতে পারি ভালো করে, টেকনিক বলেন, ডিটেলস বলেন, খেলার কৌশল বলেন, সব কিছুই। তো আমাদের ওই ক্ষেত্রে যদি একটা কোচ আনা দেওয়া হয়, একটা লং টাইম একটা ক্যাম্পে রাখানো হয়, পরিকল্পনা হয়, তাহলে অবশ্যই এই রেজাল্ট আপনি ষষ্ঠ থেকে দেখবেন 3-4 চলে আসছে, কারণ সব কিছু পরিকল্পনার মাফিক আগাইলে অনেক সুষ্ঠুভাবে বা সুন্দরভাবে আগায়। তো জিনিসটা ইন্ডিয়া অনেক উপরে চলে গেছে হকিতে, কারণ এই কারণেই তারা হকিটাকে 10 বছর আগে থেকে পরিকল্পনা শুরু করছে। লাস্ট 10 বছরে আপনি রেজাল্ট দেখেন ইন্ডিয়ার অনেক ভালো রেজাল্ট, লাস্ট ব্যাক টু ব্যাক 2টা ব্রোঞ্জ মেডেল অলিম্পিকে, আর অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়া অনেক বড় বিষয়। তো আমরাও করতে পারবো যদি আমাদের একটা লং টাইম এমন একটা পরিকল্পনা তৈরি হয়।
মানে আমরা তো দেখেছি যে জুনিয়র হকি বিশ্বকাপে যাওয়ার আগে আপনাদের 6 মাস একটা ক্যাম্প করেছিল ফেডারেশন। জি। খুব মানে ওই জায়গাতেও আসলে অর্থের যে বিষয়টা সেটা আসলে চলে আসে বিগত সময়। তবে এই যে অর্থের যে বিষয়টা বিগত সময় আমরা দেখেছি যে স্পন্সরের অভাব ছিল না, বা যারা কর্পোরেট হাউস যারা যেই প্রতিষ্ঠানগুলো ছিল স্পন্সর তাদের বেশ মানে তোড়জোড় ছিল যে আসলে কে কাকে পেছনে ফেলে এই হকিতে আসবে। আপনি তো আবাহনীর হয়ে খেলেছিলেন জি। সবশেষ। বিগত সময় আমরা প্রায় 2-3 বছর দেখছি না ঢাকা প্রিমিয়ার লিগ হতে। যারা ফেডারেশন বর্তমান কমিটিতে দায়িত্ব নিয়ে এসেছেন তারা বলছিল যে তারা একটা মিটিং করেছে, তবে 4 মাস বা 6 মাসের একটা সময় নিয়েছে। এই যে নিয়মিত লিগ না হওয়ার কারণে তারাও তো আসলে একটা মানে তাদেরও তো একটা গোছানোর একটা বিষয় আছে। সেই জায়গাতে আগ্রহটা আসলে কার দেখেছেন, বা মানে আমি আবারও বলছি যে খামখেয়ালিপনা সেটা আসলে কার মনে হয়েছে? আপনি অ্যাজ এ প্লেয়ার হিসেবে আপনি কার দিকে আসলে তীরটা ছুটতে যাচ্ছেন? জি, 3টা ছড়বো বলতে ক্লাবগুলো আগে আসছে না। ফেডারেশন বলছে, মিটিং দিছে, চিঠি দিছে, মিডিয়া যে খেলার জন্য চিঠিও দিছে, বাট ফেডারেশন আগে আসতেছে না। কারণ একটা নির্দিষ্ট সরকার না আসলে হয়তো বা ফেডারেশন আগে ক্লাবগুলো আগে আসবে না। এই জন্যই হয়তো বা প্রিমিয়ার লিগটা হচ্ছে না আমাদের। রাকিব ভাই, আরো আলোচনা করবো আপনার সাথে। দর্শক দেখছেন এখন মাঠে। রাকিব ভাই, কথা হচ্ছিল যে এই যে আপনাদের যে কর্পোরেট হাউসগুলো বা প্রতিষ্ঠানগুলো আসলে এগিয়ে আসার বিষয়টা, সেটা আসলে কখনো কি আপনাদের যে অর্জন, ওই অর্জনের পরে তো এনএসসি বা আমরা দেখে থাকি অন্য ফেডারেশনগুলোতে তারা একটা পুরস্কার, অর্থ পুরস্কার ঘোষণা করে। এখন পর্যন্ত আপনারা যে জুনিয়র হকি বিশ্বকাপে প্রথমবার খেলতে গেছেন এবং একটা চ্যালেঞ্জার্স ট্রফিও জিতেছেন, সেই জায়গায় কি আপনাদেরকে আশ্বস্ত করেছে কিনা আর্থিকভাবে উন্মাদনা বা ওই জায়গাটাতে আশ্বস্ত করার যে বিষয়টা আছে? জি, এদিক দিয়ে বললে এখন পর্যন্ত কোনো কিছু শুনি নাই, বা এখন পর্যন্ত কোনো কিছু ঘোষণা আসে নাই। এনএসসি বলেন বা কোনো সংস্থা থেকেও আসে নাই। আমাদের হয়তো বা ফেডারেশন 15 তারিখে আমাদের একটা সংবর্ধনা দিবে, বাট কোনো কিছু বলে নাই কি দিবে, জাস্ট বলছে সংবর্ধনা দিবে। এই জন্য আমরা অপেক্ষা করতেছি। বাট এখন পর্যন্ত কোনো কর্পোরেট অফিস বা কোনো জায়গা থেকে কোনো কিছু আমাদের ঘোষণা আসে নাই। বাট আমরা দেখছি অনেক জায়গা থেকে অনেক টিম জিতলে, বা ধরেন সাপোজ ফুটবল ইন্ডিয়ার সাথে ম্যাচ জিতলো, 2 কোটি টাকা পুরস্কার পাইলো। আমি বলতেছি যে আমাদের 2 কোটি টাকা দিতে হবে তা না, আমাদের একটু স্পন্সর বা ফাইন্যান্সিয়ালি যদি হেল্প করে, তাহলে আমরা খেলাধুলা উদ্বুদ্ধ থাকি অনেক বেশি। মানে দেখা যাচ্ছে যে এনএসসি একটা ফেডারেশনের জন্য এক আচরণ, বা আপনারা আসলে যারা আসলে মানে অর্জন করেও আসলে সেই সাফল্যটা এনেও আসলে এনএসসির চোখে পড়েন না বা সুদৃষ্টিতে পড়েন না, সেই জায়গায় কি এনএসসির আসলে মানে দুদৃষ্টি হয়ে যাচ্ছে কিনা মনে হচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই। কারণ আমাদের দিকে দেখা উচিত, আমি বলি আমাদের দেখা উচিত। কারণ আমরাও কষ্ট করি, আমরাও প্লেয়ার, আমরা একটা দেশের প্রতিনিধিত্ব করি, আমরা বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে খেলি, ফ্ল্যাগ বুকে নিয়ে খেলি। তো ওই জায়গা থেকে আমি বলবো অবশ্যই আমাদের দেখা উচিত। একটু খামখেয়ালি আমরা সবসময় পরে থাকি। আমি যখন থেকে হকি খেলা শুরু করছি, তখন 2017 সালে হকির ক্রেজটা ভালো ছিল, তখন লিগ কন্টিনিউয়াসলি হইতো। দেন আফটার দ্যাট আমি যখন বড় হচ্ছি, ন্যাশনাল টিমে খেলা শুরু করছি, তখন থেকে খেলা আরও কমা শুরু করলো। তো আমি বলবো এনএসসি যে সংস্থাটা আছে আমাদের, এনএসসি থেকে আমাদের হকির প্রতি পার্সোনালি নজর দেওয়া উচিত। কারণ হকি একটা বাংলাদেশের সম্ভাবনা গেম, তা সফলতা যে আনতে পারবে, তারা যে পারবে, এটা প্রমাণ করছে এবার ওয়ার্ল্ড কাপে। আমরা এবার প্রমাণ করছি। মানে আপনাদের তো দেখা যায় যে হকি শুধু মানে আর্থিকভাবে যে সচ্ছলতা সেটা না, আপনাদের পোশাক বা স্টিক বা আপনাদের যে আসলে গোল পোস্টে যিনি দাঁড়িয়ে থাকেন তাকেও আসলে অনেক টাকা খরচ করে তার ড্রেসটা আসলে কালেক্ট করতে হয়। সেই জায়গায়ও আসলে অনেক বেশি অর্থের প্রয়োজন হয়। এই বিষয় নিয়ে অনেক আলোচনা আছে আপনার সাথে, তবে এখানে আপনাকে আবারও থামাতে হচ্ছে। দর্শক, সময় হলো আরও একটা বিরতির, ফিরছি একটু পরেই। ব্যাক টু ব্যাক অর্জনের পরও কেন কথার বাইরে বা কেন আলোচনার বাইরে এখনো হকি দল কি অনিশ্চয়তা আসলে ভুগছেন তারা, সেই বিষয়ে আজকে আমাদের সাথে কথা বলার জন্য আছেন খেলোয়াড় রকিবুল হাসান রকি। রকি ভাই, কথা বলছিলাম যে আপনাদের মানে কথা হচ্ছিল বিরতির সময় যে মাত্র বাংলাদেশে 5টা হকি টার্ফ রয়েছে, যেটা মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আছে ঢাকাতে, সেটাও মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে 1 বছরের বেশি সময় ধরে। আমার এনএসসির সাথে একজনের সাথে কথা হচ্ছিল যে তিনি বলছিলেন যে তারা আসলে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করতে এসেছে এবং ডিসেম্বরের মধ্যেই টার্ফটাকে তারা সরিয়ে ব্যবস্থা নেবে। এখন পর্যন্ত তো কাজ শুরু করেনি, সেই ক্ষেত্রে একটা টার্ফ সরিয়ে উঠিয়ে আবার নতুন টার্ফ মানে বসানো 2-3 মাস সময় লাগে। এই জায়গার ক্ষেত্রে কি মনে হয় কিনা যে আরো একটু বেশি খুব দ্রুত গতির সাথে টার্ফটা, যেটা মেয়াদ উত্তীর্ণ টার্ফ, সেটা বসানো, এবং যে ঢাকার অন্য জায়গায় বা জেলার অন্য জায়গায় আরো টার্ফ বসানো উচিত হকি প্লেয়ার তৈরি করার জন্য? জি, অবশ্যই। কারণ আপনি দেখেন, আমার যদি হকি টার্ফ হয়, হকি টার্ফ হলে আমাদের অন্য জেলায় যেগুলো প্লেয়ার আছে হকি প্লেয়ার অনেকে আছে, বাট খেলে নাকি একটা কারণে যে আমাদের মাঠ নাই, আমাদের সুযোগ সুবিধা নাই, আমাদের ফাইন্যান্সিয়ালি কোনো হেল্প নাই, এই জন্য খেলে না। যদি আমাদের একটা মাঠ হয়, একটা প্লেয়ার যদি মাঠে গিয়ে বসেও থাকে, তার খেলতে মন চাইবে।
কারণ আমাদের মাঠটাও ব্যয়বহুল মাঠ, এই জন্য মাঠটাও সব জেলাতে নাই। আমি মনে করি যদি প্রত্যেকটা বিভাগে একটা করে মাঠ হইতো তাহলে আমাদের হকি খেলা আরও উন্নতি হতো। কারণ আমাদের বিভাগীয় স্কুল পর্যায়ে খেলাগুলা, আমাদের স্কুল লোকাল টুর্নামেন্টগুলো যদি হইতো টার্ফে হইতো, তাহলে ওই জায়গা থেকে আপনি অনেক বয়সভিত্তিক প্লেয়ার তুলে নিয়ে আসতে পারতেন, অবশ্যই সুন্দর করে নিয়ে আসতে পারতেন, এখন সুন্দর করে বাছাই করে নিয়ে আসতে পারতেন, তখন আর জিনিসটা এক কেন্দ্রিক হইতো না। তো আমাদের টার্ফটা এটা ইম্পর্টেন্ট, এবং কি আমাদের বাসিনী টার্ফটা চেঞ্জ করা দরকার। কারণ অনেক দিন লং টাইম হয়ে গেছে, একটা টার্ফের যখন এক্সপায়ার ডেট হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন এই জায়গায় টার্ফে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো একটা প্লেয়ার ইনজুরি হলে একটা প্লেয়ার হারা যায়, প্রায় হারা যায়। বাংলাদেশে যদি আপনি সাপোজ দেখেন হকি প্লেয়ার যদি ইনজুরি হয় বেশিরভাগ সময় হারা যান। বাট এটা কষ্টকর জিনিস যে টার্ফটা যদি চেঞ্জ হয় আমাদের জন্য ভালো। মানে ইনজুরির কথা বলছিলেন, যে ইনজুরিতে পড়ে যখন একজন খেলোয়াড় চিকিৎসা করেন, সেই চিকিৎসার ব্যয়টা কি আসলে ফেডারেশন থেকে বা অন্য কোনো জায়গা থেকে আসলে আপনাদের ম্যানেজ করা সম্ভব হয় কিনা, নাকি নিজের পকেট থেকে খরচ করতে হয় পুরোটা? জি, এটা চিকিৎসা ক্ষেত্রে বলবো আমি কি, কারণ ফেডারেশন আমাদের হেল্প করে না, ম্যাক্সিমাম টাইমে হেল্প করে না। কারণ ফেডারেশনতে আমরা কোনো হেল্প পাই না কখনো চিকিৎসা ক্ষেত্রে। কারণ যেহেতু ইনজুরি হয় এটা নিজের টাকা দিয়ে করতে হয়, এটা স্বাভাবিক নিজের টাকা দিয়ে করতে হয়। যদি ফেডারেশন থাকাকালীন, ক্যাম্পে থাকাকালীন আমরা ইনজুরি হই, তাহলে ফেডারেশন দেখে। দুইটা ছেলে ইনজুরি হয়েছিল, রামিম অ্যান্ড আজিজার। ওরা এবার ওয়ার্ল্ড কাপ খেলছে, গতবার আপনার 2023 সালে এশিয়া কাপ খেলি যখন ওমানে, তখন ইনজুরি হয়েছিল। তো ওরা নিজের টাকা দিয়ে অপারেশন করেছে, পুরোটাই নিজের টাকা দিয়ে দিছে, ফেডারেশন থেকে একটা টাকাও দেয় নাই ওদের। তো ওরা নিজের টাকা দিয়ে দিছে। তো এই ক্ষেত্রে আমি বলবো এই ফেডারেশন আরও স্ট্রেট হওয়া দরকার আমাদের নিয়ে। ইনজুরি ক্ষেত্র বা ডাক্তার ক্ষেত্র যেগুলা কাজ আছে, এগুলো আমাদের ওরা অনেক কেয়ারফুল হওয়া দরকার। একটা ফেডারেশনের সংস্থার একটা সব কিছু পার্সোনাল থাকা দরকার। আমি মনে করি যে একটা প্লেয়ারের টেক কেয়ার করা, ফুড থেকে শুরু করে শারীরিক ঘুমানো স্থান, সব কিছু টেক কেয়ার করা একটা ডাক্তার একটা পার্সোনাল থাকা উচিত। কারণ সব দেশে দেখবেন আপনি এটা পার্সোনালি আছে, আমরা এই ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। মানে আপনি বলছেন যে চিকিৎসা বা সুব্যবস্থা একজনের, যখন এশিয়ান কাপ বা দক্ষিণ এশিয়া চ্যাম্পিয়নশিপের মতো বড় বড় টুর্নামেন্টগুলো হয়, তখন দেখা যায় বাংলাদেশে যদি হোস্ট হয়, অন্য দলগুলোকে যেভাবে আসলে সার্ভিস বা যে সুবিধাগুলো দেওয়া হয়, বিশেষ করে 5 স্টার হোটেলে রেখে তাদেরকে রাখার ব্যবস্থা করে, আর আপনারা দেখা যায় যে মাওলানা হকি ভাসানী স্টেডিয়ামের একটা কোণের ঘরে আসলে আপনারা পড়ে থাকেন, সেই জায়গাটাতে আসলে একটা মানে স্বাস্থ্যকর পরিবেশ, খেলার জন্য তো একটা স্বাস্থ্যকর পরিবেশ, একটা সুস্বাস্থ্য মানে মন মানসিকতা রাখা প্রয়োজন। সেই জায়গাতে ফেডারেশনের আসলে এতটা উদাসীনতার কারণ কি? বিশেষ করে যখন ক্লাবের যখন খেলা হয়েছিল বিগত সময়গুলোতে আমরা দেখেছি বেশ নোংরা, এবং এর কারণে অনেকগুলো ক্লাব বেশ বিতর্কের সম্মুখীন হতে হয়েছে। এই যে ক্লাবগুলোর যে অগোছলো মনোভাব, এর নজরদারি তো আসলে ফেডারেশনগুলোকেই দিতে হয় নাকি? আপনার তাহলে ফেডারেশনের দায় তো অবশ্যই আছে। অবশ্যই, আমি বলবো অবশ্যই। কারণ একটা সংস্থা যদি আপনি কাজ না করে ক্লাবগুলো না নিয়ে, তাহলে ক্লাবগুলো আপনার খেলা ছেড়ে দিয়েছে। অনেক ক্লাবই খেলা আপনি দেখেন প্রিমিয়ার লিগে টিম করা ছেড়ে দিয়েছে। তো ওরা যদি আস্তে আস্তে সরে যায়, তাহলে আমাদের ক্লাবও হয়ে যাবে অল্প, এবং কি প্লেয়ারদের সংখ্যা কমে যাবে আস্তে আস্তে। তো হকি খেলাটা আস্তে আস্তে এই বিলীনের পথে চলে যাচ্ছে। আমি মনে করবো এইগুলোর ক্ষেত্রে ফেডারেশনে অনেক স্ট্রেট হওয়া উচিত। ক্লাবগুলোর ক্ষেত্রে অনেক ক্লাবগুলোর দেখা উচিত, ক্লাবগুলোর সাহায্য করা উচিত, তখন না ক্লাব আসবে ফেডারেশনে হেল্প করতে। রকি ভাই, আরও আলোচনা হবে, আবারও থামাতে হচ্ছে আপনাকে। দর্শক, নিচ্ছি ছোট্ট আর একটি বিরতি, ফিরছি একটু পরে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন মাঠে। আর রকি ভাই, কথা হচ্ছিল যে বাংলাদেশ হকি দলটাকে এগিয়ে নিতে আসলে কি কি পরিকল্পনা দরকার, সামনে আপনাদের আর কি কি আসন্ন সিরিজ আছে, বা কোনো মানে কোনো দীর্ঘমেয়াদী কোনো ক্যাম্প করার পরিকল্পনা করেছে কিনা ফেডারেশন? না, এখন পর্যন্ত কোনো কিছু বলে নাই, আমাদের জানা নাই। বাট আমরা যেটা জানি শিডিউল, মানে সামনে যে ফেব্রুয়ারিতে আমাদের এশিয়ান গেমস কোয়ালিফাই খেলা আছে, এটা হলো ইন্দোনেশিয়া হবে হয়তো, বা আমি এখন পুরোপুরিটা বলতে পারতেছি না। বাট এরকম কোনো লং টাইম বা কোনো সম্ভাবনা বা ক্যাম্প, এগুলো কিছুই বলে নাই। আপনাদের যে ডাচ কোচ ছিলেন সিগফ্রাইড আইকম্যান, তিনি তো তার তো জুনিয়র হকি বিশ্বকাপ পর্যন্ত তার সাথে চুক্তি ছিল। এরপরে নতুন কোনো কোচ এখন পর্যন্ত মানে পরিকল্পনা আছে কিনা নিয়োগ দেওয়ার বিষয়ে? বা যেহেতু এশিয়ান কাপ বাছাই পর্ব একটা বিশাল আসর, আপনারা বেশ ভালো করেছেন, বিগত সময় বিতর্কও হয়েছে এটা নিয়ে, তার আগে যে পূর্ব পরিকল্পনা, দীর্ঘদিন ধরে ক্যাম্প, একটা নির্দিষ্ট কোচের আন্ডারে আপনাদের প্র্যাকটিস করা, সেইটা কি সুনির্দিষ্ট করতে পেরেছে কিনা ফেডারেশন? জি, এখন পর্যন্ত যখন আমাদের যে এবার ওয়ার্ল্ড কাপ খেলে আসলাম, আমাদের কোচ ছিল যেহেতু আইকম্যান কোচ, যে আমাদের কোচ ছিল, উনি তো কন্ট্রাক্ট শেষ, এখন পর্যন্ত কোনো কিছু বলে নাই, আমাদের কোনো কিছু করে নাই, কোনো কিছু। তিনি তার দেশে ফিরে গেছেন। হ্যাঁ, তিনি তার দেশে ফিরে যাবেন, এখন বাংলাদেশে আছেন, তিনি 18 তারিখ মেবি ব্যাক করবেন। তো আমাদের এখন পর্যন্ত কোনো লং টাইম পরিকল্পনা বা কোনো ক্যাম্পের বা কোনো ডাচ কোচ বা কোনো ফরেন কোচ কোনো কিছু বলা হয় না এখন পর্যন্ত। আমরা কি আমাদের কোনো ক্যালেন্ডার বা কোনো কিছুই হয় না এখন পর্যন্ত।
সেক্ষেত্রে এশিয়ান কাপ বাছাই পর্বে আপনারা নিজেদেরকে মানে যেহেতু সময় খুবই কম সামনের বছরে, সেক্ষেত্রে নিজেদেরকে কিভাবে মেনটেন করছেন, বা যে ফুডের যে বিষয়টা বলছিলাম যে আপনারা যখন ছুটিতে চলে যান তখন নিজেদের ফুড নিজেদের ম্যানেজ করতে হয়, বা সবকিছু সবকিছুই জিমও বা হকিতে নেই জিমনেশিয়াম, একটা আধুনিক জিমনেশিয়াম, সেক্ষেত্রে নিজেদের মেনটেন করার ক্ষেত্রে আপনাদের মানে কেমন পয়সা খরচ হয়, বা ফ্যামিলি আসলে কিভাবে সাপোর্ট করে আপনাদেরকে? জি, অনেক ফ্যামিলি আছে সাপোর্ট করতে চায়, অনেক ফ্যামিলি সাপোর্ট করে না। যেমন আমার ধরেন আমার স্পোর্টস ফ্যামিলি, পুরোটাই স্পোর্টস। আমার ছোটো বোন বলেন, আমার বড় বোন বলেন, 5 বোনের আমি এক ভাই। তো আমার পুরোটাই স্পোর্টস ফ্যামিলি, আমার পুরোটাই সাপোর্ট করেন। এবং অনেকে ফ্যামিলি আছে সাপোর্ট করেন বলতে কি সাপোর্ট করার শক্তিটা পান না ফাইন্যান্সিয়ালিভাবে, কারণ আপনার টাকা পয়সায় কিন্তু চলতে গেলে অনেক দরকার। তো আমি মনে করি একটা প্লেয়ারের টাকা পয়সা অনেক দরকার। হকি একটা ব্যয়বহুল খেলা। আপনি একটা স্টিকের দাম দেখেন 16 থেকে 17 হাজার, এর নিচে কম নাই। আপনি যদি একটু ভালো লেভেলে খেলেন আপনার স্টিকের দামটা ওই রকমভাবে পড়বে। একটু ভালো লেভেল খেলে আপনার জুতাও ভালো লেভেলে কিনতে হবে। আপনার একটা এক জোড়া জুতার দাম হকি বর্তমানে যে বাংলাদেশি টাকায় আসে আপনার 24,000 টাকা, আমরা কিনি $200 দিয়ে আর কি। আমি এবারে নিছি। তো ওই ক্ষেত্রে আমাদের ওই রকমভাবে আমরা মানে ফ্যামিলি থেকে সাহায্য পাবো যে ওইরকমভাবে সচ্ছলতাটা ফ্যামিলির নাই, অনেকের ফ্যামিলি নাই, আমারও নাই, ধরতে গেলে আমারও নাই, কারণ আমারটা আমি পুরোটা আমি নিজেই চালাই। তো আমি ওই ক্ষেত্রে বলবো ফেডারেশন আরও অনেক কাজ করা দরকার আমাদের নিয়ে, এবং ফাইন্যান্সিয়ালি যদি হেল্প পাই আমরা, তাহলে আমাদের ফ্যামিলি উদ্বুদ্ধ হয়, আমাদের পাশের বাসার মানুষও উদ্বুদ্ধ হয় যে টাকা পাইতেছে, ছেলে খেলতেছে, ভালো আছে, সচ্ছল লাইফ চলতেছে, তখন আমরা হকিতে আরেকটা প্লেয়ার আসবে। এভাবে যদি দেখে তাহলে হকিতে আরেকটা প্লেয়ার উদ্বুদ্ধ হবে খেলার জন্য। বাট এইভাবে আমরা ওই রকমভাবে একটু হেল্প পাই না আর কি ফাইন্যান্সিয়ালিভাবে। আর জিমি ভাইকে নিয়ে আসলে সবসময় বিতর্ক ছিল, জিমি ভাইয়ের পর আসলে হকিতে কার সেই জায়গাটা শূন্যস্থান কে পূরণ করবে। নিশ্চয়ই আপনারা পূরণ করেছেন। এর মধ্যে আমরা দেখেছি পারফরমেন্স অনুযায়ী আমিরুল, আপনি আছেন বেশ টেকনিকের দিক থেকে আরও একটু বেশি কৌশলগতভাবে মানে করার জন্য আপনাদের ক্যাম্পের যে বিষয়টা বারংবারই বলছি, যেহেতু এশিয়ান কাপ বাছাই পর্ব আছে সামনে, সেই জায়গায় আমাদের যদি নতুন কোনো খেলোয়াড় হকার আসলে তুলে আনতে হয়, সেই জায়গায় আসলে কি পরিকল্পনা হওয়া উচিত? আপনি যেহেতু কিশোরগঞ্জ থেকে উঠে এসেছেন, সরাসরি বিকেএস পেতে সুযোগ পেয়েছেন, অন্যান্য অনেক হকার যারা আসলে নিজেদের মধ্যে সেই স্বপ্নটা দেখে থাকেন যে একজন হকি প্লেয়ার হবেন, তবে সেটা সুযোগ পায় না, সেই সুযোগটা আসলে কিভাবে মানে সম্ভব পূরণ করা? এই সুযোগটা হলো সম্ভব একটা পূরণ করা, কারণ আপনার ডোমেস্টিক টুর্নামেন্টগুলো শুরু করতে হবে। ডোমেস্টিক যেগুলো আপনার স্কুল ভিত্তিক খেলা বা জেলা ভিত্তিক খেলাগুলো, বিভাগ ভিত্তিক খেলা, ওইগুলা হকি দিয়ে শুধু যদি শুরু করা। আগে ছিল স্কুল হকি, ছিল এন্ট্রি স্কুল ছিল, ওইগুলো এখন আমি দেখি এখন আর হয় না। স্কুল হকি লাস্ট কবে হয়েছিল এটা মনে নেই, আমি খেয়েছিলাম লাস্ট, তারপর থেকে আর মনে নেই। তো এইগুলো টুর্নামেন্ট যদি হয় তো বাচ্চাদের যারা নতুন হকি খেলা শুরু করতে চায়, হকির প্রতি ভালোবাসা আছে, অনেক অনেক ভালো অনেক হকি প্লেয়ার আছে বাংলাদেশ অনেক, কিন্তু মাঠের কারণে খেলার কারণে আপনার সাথে কথা হয়েছে কিনা যে ভাইয়া আমি কিভাবে যাব, বা পরামর্শ হ্যাঁ, অনেকের সাথে অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। অনেকের সাথে হয়, অনেকে বলে যে ভাই আমি হকি খেলবো, ন্যাশনাল টিমে খেলতে চাই, কি করবো? তারপরে আমি বলি কারণ বাংলাদেশে হকি বলতে গেলেই বিকেএসপি। আমি বলবো বিকেএসপি অনেক বড় একটা, অনেক বড় কি পুরোটা অবদান বিকেএসপির জন্য আজকে হকি বাংলাদেশে বেঁচে আছে। আমি বলবো আমার মতো হাজারো প্লেয়ার বিকেএসপিতে বের হয়েছে, হাজারো প্লেয়ার ন্যাশনাল টিমে। আজ জিমি ভাই বলেন, চয়ন ভাই বলেন, আমিরুল বলেন, রকি বলেন, সবাই বিকেএসপি দুইটা আসছে। মানে বর্তমানে যারা দলে আছে, জাতীয় দলে, তাদের মধ্যে কয়জন বিকেএসপির স্টুডেন্ট? 100% বিকেএসপি স্টুডেন্ট। সার্ভিস বা যারা মানে সার্ভিসের থেকে তো অন্য ফেডারেশনগুলোতে দেখে থাকি বেশি খেলোয়াড় উঠে আসে, এখানে আসলে সার্ভিসের তুলনায় বিকেএসপির স্টুডেন্ট বেশি। হ্যাঁ, সার্ভিস বলতে গেলে আপনার সার্ভিসটা হয় কি আফটার বিকেএসপি যখন পড়ালেখা শেষ হয়, 12 পাস করা হয়, তখন একজন সার্ভিসে ঢুকে পড়ে। বাট আপনি হাতে করে দেখেন সব কিছু করলাম বিকেএসপি থেকেই শুরু, এবং বিকেএসপি শেষ হওয়ার পরে সার্ভিসে ঢুকে। তো আমি বলবো সব কিছু বিকেএসপি থেকে তৈরি হয়। আপনারা এখন যেই ক্যাম্পে থাকেন বা যেখানে হকি ফেডারেশনের কয়েকটা রুম আছে আমি দেখেছি, সেটার পরিবেশটা আসলে কেমন? পরিবেশটা বলবো এত ভালো না, কারণ এটা আপনি দেখেন যখন স্টেডিয়াম এটা বানাইছিল তখন রুম শুরু হয়েছিল। তো আমরা বলবো একটা প্লেয়ার হিসেবে একটা স্বচ্ছ বা একটা হেলদি লাইফ যদি লিড করতে চাই, আপনার খাবার আর শোবার ঘরটা পারফেক্ট দরকার। তো আমি বলবো এই ক্ষেত্রে যে আমাদের চাওয়া এইগুলো একটু ভালোভাবে টেক কেয়ার করলে আমরা সুস্থ থাকতে পারবো। মানে আপনি ডায়েট চার্ট কি মেনটেন করা হয় কিনা, বা নিয়মিত যে এটা তো আসলে অর্থের বিষয় বেশ। জি, এটা অনেক আপনার একটা ডায়েট করলাম, খাওয়া না ডায়েট করলাম, খাইতে হয় অনেক কিছু খাইতে হয় ডায়েট করলে। তো ডায়েট করতে হলে আমার পার্সোনালি অনেক কিছু কিনতে হয়, যেমন আমি পার্থক্যটা তো বুঝেছেন যখন আপনারা টুর্নামেন্টগুলোতে যান বা বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন, সেইখানে তো আসলে মেনটেন করা হয়েছে। হ্যাঁ জি, অবশ্যই, কারণ আপনি একটা টুর্নামেন্টে গেলে আপনার যদি শরীরে ফ্যাটিক চলে আসে আপনি খেলতে পারবেন না। 5 কেজি যদি ওয়েট গেইন হয়ে যায় আপনি ধরতে পারবেন না। তো ওই ক্ষেত্রে আমরা অনেক মেনটেন করতে হয়। তো এইগুলো মেনটেন করতে গেলে আপনার শুধু খালি গেমে মেনটেন করতে হবে তা না, আপনার গেমের আগে যে ট্রেনিং করতেছে ওই ট্রেনিংয়ে মেনটেন করতে হবে। আপনার বডিটাকে ইউজ টু করতে হবে, মেনটেন করে দেন আপনি প্রপার ওয়েতে চলতে পারবেন। যদি বডি ইউজ টু না থাকে, হুট করে আপনি সব কিছু থামাই দিলে আপনার বডি ল্যাকিংস দেখা দিবে, তখন আপনি অসুস্থ হয়ে পড়বেন। তো ওই জিনিস ক্ষেত্রে আমাদের মেনটেন করতে অনেক ফাইন্যান্সিয়ালি অনেক দিক দিয়ে তাকাইতে হয়, অনেক দিক দিয়ে দেখতে হয়, নিজের ফ্যামিলি দেখতে হয়, নিজেকে মেনটেন করতে হয়। তো এই দিক দিয়ে বলবো ফাইন্যান্সিয়ালি আমরা খুব আপসেটই হই
মেন্টালি খুব আপসেট হয়, কারণ ফাইন্যান্সিয়াল একটা প্লেয়ার যদি ফাইন্যান্সিয়ালি সুস্থ থাকে, ফাইন্যান্সিয়ালি যদি ফ্যামিলি দিক দিয়ে নিজের দিক দিয়ে সুস্থ থাকে, তাহলে ওই প্লেয়ারের কোনো চিন্তা থাকে না, পারফরমেন্সটাও তার ওইভাবে দিতে পারে, নিজের ভিতর থেকে পুরোটা দিতে পারে। আমি মনে করি, আমি পার্সোনালি এই জিনিসটা মনে করি। নিশ্চয়ই রাকিব আল হাসান রকি, আপনার সাথে এতক্ষণ অনেক কথা হলো আসলে হকির সম্ভাবনা বা যে আক্ষেপগুলো আসলে খেলোয়াড়দের ছিল, আছে, এখনো আছে, সেটা নিশ্চয়ই আসলে খুব শীঘ্রই পূরণ করবে ফেডারেশন বা এনএসসি, যেখান থেকে হোক না কেন সেই আশাটা পূরণ হোক বা বাংলাদেশ হকি আরও এগিয়ে যাক। এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।